সোমালি জলদস্যু কারা এবং কিভাবে তাদের উত্থান? প্রায় ৬ বছর পর আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে সোমালিয়ার জলদস্যুরা। এর আগেও অঞ্চলটিতে একের পর এক জাহাজে হামলা করে নাবিকদের জিম্মি ও মুক্তিপণ আদায়ের একাধিক ঘটনা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে একজোট হয়ে জলদস্যু বিরোধী অভিযান চালিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন পক্ষ। ফলে উল্লেখযোগ্য পরিমাণে কমে যায় জলদস্যুদের আক্রমণ। কিন্তু গত কয়েক মাসে অন্তত ৪টি জাহাজ ছিনতাইয়ের ঘটনায় হর্ন অফ আফ্রিকা অঞ্চলের সমুদ্র নিরাপত্তা নিয়ে আবার শঙ্কা তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, কেন কোনোভাবেই সোমালিয়ার জলদস্যুদের থামানো যাচ্ছে না? মঙ্গলবার এই জলদস্যুরা বাংলাদেশে একটি জাহাজ ছিনতাই করে ২-৩ জন নাবিককে জিম্মি করেছে। এতে এই অঞ্চলে বিদেশি মাছ ধরা নৌয়ানের উপস্থিতি ক্রমশ বাড়তে থাকে। এতে স্থানীয় জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। ফলে তারা দস্যুবৃত্তির দিকে ঝুঁকে পড়ে। তাছাড়া মৎস্য শিকারের চেয়ে দস্যুতায় আয়ের পরিমাণও অনেক গুণ বেশি। তাদের মতে গত বছরের নভেম্বরে থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত ৩ মাসে সোমালি উপকূলে অন্তত ৪টি জাহাজ হাইজ্যাক করা হয়েছে। এখনও জাহাজের নিয়ন্ত্রণ হামলাকারীদের হাতে। জিম্মি আছেন ৭ জন ক্রু। জানুয়ারিতে ভারতীয় নৌবাহিনী ব্যাপক অভিযান চালায়। এক সপ্তাহে ৩টি অভিযানে ৯ জন জিম্মিকে মুক্ত করতে সমর্থ হয় তারা। তাদের মধ্যে একজন ইরানি নাগরিক, বাকিরা পাকিস্তানি। ভারতীয় বাহিনীর তরফে জানানো হয়, এদের সবাই সোমালি দস্যুদের হাতে বন্দী ছিলেন। বিবিসির রিয়েলিটি চেক টিমের প্রতিবেদন বলছে, শুধু ২০১৮ সালেই পূর্ব আফ্রিকান জলসীমায় ২টি নৌ ডাকাতির ঘটনা ঘটেছে, যার সর্বশেষ শিকার বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। কয়লা নিয়ে আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে দুবাইয়ের দিকে যাওয়ার পথে মঙ্গলবার ২-৩ জন ক্রু সহ জাহাজটির নিয়ন্ত্রণ নেয় জলদস্যুরা। সোমালি দস্যুতার পুনরুত্থান? আইওসি বলছে, সাম্প্রতিক হামলাগুলোর অন্তত ৬টি জলদস্যুতা। বিবিসি পক্ষ থেকে আইএমবির কাছে জানতে চাওয়া হয়, গত কয়েক মাসের হামলাগুলোকে কি হিসেবে দেখা হচ্ছে। আইএমবি জানায়, বাণিজ্যিক জাহাজে হামলাগুলোকেই শুধু জলদস্যুতা হিসাবে শ্রেণীভুক্ত করা হয়েছে। যদি এখান থেকে ভালো অর্থ আদায় করতে পারে, মৌসুম জুড়ে নৌডাকাতি একটা লাভজনক পেশা হিসেবে আকৃষ্ট করতে পারে তাদের। দস্যুদের সঙ্গে পেরে ওঠা যায় না কেন? জাহাজের মালিকদের লুকআউট বা দ্রুতগতিতে ভ্রমণের মতো পরামর্শ দিয়ে থাকে আইএমবি, যাতে জলদস্যুরা তাদের ধরতে না পারে। কিন্তু জলদস্যুরাও চটিকা আক্রমণ চালায়। প্রায়শই রাতের অন্ধকারে হাজির হয় তারা। তাই ক্রুরা ঘটনা বুঝে উঠতেই দেরি হয়ে যায়। একবার জলদস্যুরা কোনো জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে নিলে সামরিক পদক্ষেপ নেয়া কঠিন হয়, কারণ তাতে জিম্মিদের হতাহত হওয়ার শঙ্কা বাড়ে। গভীর সমুদ্রে আটক জলদস্যুদের বিচারের মুখোমুখি করতে জটিলতার কারণে কখনো কখনো ছেড়েও দেওয়া হতো। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি রেজুলেশন আছে, যাতে নিরাপত্তায় নিয়োজিত দেশগুলোকে সোমালি জলসীমায় দস্যুদের ধরার অনুমতির কথা বলা আছে। মোকাবেলায় প্রতিবন্ধকতা? ইউনাভ ফর আটালান্টা বলছে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তাদের ভাষ্য, ওই এলাকায় নিয়োজিত অন্যান্য বাহিনীর সাথে যৌথ প্রচেষ্টায় দস্যুবৃত্তির পুনরায় ব্যাপকভাবে ফিরে আসা ঠেকাতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। বাহিনীগুলোর সাফল্যও কম নয়। ইউরোপিয়ান নৌবাহিনীর পাশাপাশি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর সামরিক উপস্থিতি অনেক দস্যুতার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। কিন্তু আইওসির অভিযোগ, ইউনাভ বর্তমানে স্প্যানিশ নৌবাহিনীর একটি মাত্র জাহাজ দিয়ে কার্যক্রম পরিচালনা করছে। ভারতীয় নৌবাহিনী ছাড়া জলদস্যুতা প্রতিরোধে সক্রিয় থাকা অন্য নৌবাহিনীগুলোর উপস্থিতি উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা হয়েছে। মি ওয়েল বিবিসিকে বলেন, সোমালিয়ায় হামলা মোকাবেলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ২টি ভূরাজনৈতিক সংঘাতের দিকে নজর দিতে হবে। তিনি হুথি বিদ্রোহীদের বক্তব্য উল্লেখ করেন। গোষ্ঠীটির বক্তব্য, তারা জাহাজে আক্রমণ বন্ধ করবে এবং সামুদ্রিক তৎপরতা কমিয়ে আনবে যদি ইসরায়েল গাজায় যুদ্ধ বন্ধ করে। দ্বিতীয়ত, নিজেদের স্বাধীনতা ঘোষণা করা সোমালিল্যান্ড এবং ইথিওপিয়ার মধ্যে একটি বিতর্কিত বন্দর চুক্তি হয়েছে, যা সোমালিয়াকে কূটনৈতিক টানাপোড়েনে ফেলে দিয়েছে। তাই পরিস্থিতির অবনতি হলে জলদস্যুতা মোকাবেলা করা দেশটির জন্য কঠিন হবে।